প্রচণ্ড কষ্টে আর সহ্য করতে পারল না মিলাত। শব্দ করে আর্তনাদ করে উঠল। এতে চৈতি যেন আরও বেশি আনন্দ পেল। ঠোঁটের হাসি আরেকটু চওড়া করে আবারও কিছু বলতে যাবে, তার আগে মিলাতের ফোনটা বন্ধ হয়ে গেল। তাই কলও কেটে গেল। চৈতি ভাবলো বেচারি আর নিতে পারছে না, তাই কেটে দিয়েছে। থাক, আজকের জন্য এতটুকুই যথেষ্ট, বাকিটা পরে। রুজিনা নিরু অনেকটা সময় নিয়ে মিলাতের কান্না বন্ধ করতে সক্ষম হলো। রুজিনা তো রাগে ফেটে পড়ল, বলল, চৈতিটা দিন দিন অমানুষ হয়ে যাচ্ছে। প্রথমে যদি ভাই ভাবি শক্ত হতো তাহলে এত বাড়তো না। মায়ের কথায় তাল মিলিয়ে নিরুও ক্ষুব্ধ স্বরে বলল, আপু, এরপর যদি ওই ডাইনিটা আবার ফোন করে তুমি আমাকে দিয়ে নিশ্চিন্তে বসে থাকবা। নিরুর কথায় মিলাত মলিন হাসলো, বলল, ও তো তোরও আপু হয় না? হয় না, অমন ডাইনি মেয়ে আমার আপু না। নিরু প্রতিবাদী হলো, ছোটবেলা থেকেই কেড়ে নেওয়ার অভ্যাস ওর। ও চায় ওর আশেপাশে কেউ যেন ভালো না থাকে। তবে মজার ব্যাপার কি জানিস মিলাত, ও যাকে ভালোবাসবে তাকেও শান্তি দেবে না, রুজিনা বেগম বললেন। এরপর আরও কিছুক্ষণ ফুপু আর ফুফাতো বোনের সাথে থেকে রুমে এলো মিলাত। নিরুর শনিবার পরীক্ষা, তাইও আরও কিছুক্ষণ পরে যাবে ঘুমাতে। মিলাত ওর জন্য অপেক্ষা না করেই শুয়ে পড়ল। কান্নার ফলে মাথা ব্যথা করছে এখন, ঘুমও আসছে না। তাই ফোনটা চার্জ থেকে খুলে অন করতে দেখলো অপরিচিত নাম্বার থেকে অনেকগুলো কল এসেছে। মিলাত ভয় পেল, আবারও চৈতি নয় তো? এসব ভাবতে ভাবতেই আবারও ফোন এলো। রিসিভ করবে না ভেবেও রিসিভ করলো ও, তবে আগে কথা বলল না। ওপাশ থেকে গলার স্বর আসার অপেক্ষা করলো। কি যেন মনে করে রেভানও কথা বলল না। একদম পিনপতন নীরবতা। তবে এটা বেশিক্ষণ চলল না। 2 মিনিটেই অসহ্য হয়ে বলল, কথা বলছো না কেন? মিলাত এবার মুখ খুলল, আপনি বলছেন না কেন? তুমি বলছো না তাই? আমিও আপনি বলছেন না তাই? আমি যা করব তুমিও তাই করবে? করতে মানা? না, মানা নেই, তবে এসব না করে ভালো কিছু করো, যেমন মাঝে মধ্যে আমাকে ফোন করা, দেখা করা, এই তো এসবই। এসব ভালো ভালো না? আপনি বলুন, ভালোই তো। আচ্ছা, তো কেন আমি আপনার সাথে কথা বলবো, দেখা করব? কারণ তো একটা আছে অবশ্য। কি কারণ? কাল তো শুক্রবার, কাল দেখা করার পর বলি। আচ্ছা, কখন দেখা করবে? সকাল 10টায়। রেভান একটু ভেবে বলল, আচ্ছা। বের হয়ে বাসার সামনে থেকো। আচ্ছা। ফোন রেখে মিলাত ভাবল, সে কি বলবে রেভানকে। ইতিমধ্যে রেভানের হাবভাব বোঝাই যাচ্ছে ছেলেটা কি বলবে। এমনভাবে বলতে হবে যেন ছেলেটা কষ্ট না পায়। শত হোক, ছেলেটা তো ওকে বাঁচিয়েছে। অনুরূপ মেয়ে দেখতে যেতে রাজি না হওয়ায় কলি বেগম গাল ফুলিয়ে রেখেছেন সন্ধ্যা থেকে। স্বামী ছেলে কারোর সাথে কথা বলছেন না। রাতের খাবার টেবিলে দিয়ে চলে গেছেন, খেতেও বসেনি। এমন অবস্থায় আমিনুল সাহেব অসহায় গলায় বললেন, রাজি হয়ে যা না বাবা, দেখছিস তো কি রাগ তোর মায়ের। এটা ঝড়ের পূর্বাভাস, এখনই থামা, নয়তো সুনামি চলে আসবে। সেই ঝড়ে কেবল তুই না, আমিও উড়ে যাব। অনুরূপ পড়ল বিপাকে। ছোটবেলা থেকে সে জানে তার মা প্রচণ্ড রাগী। নিজের মন মতো কিছু না হলে মাথা গরম হয়ে যায় আর নিজের ক্ষতি করে ফেলে। এমনিতে বিভিন্ন রোগ শরীরে, প্রতিদিন অনেক ওষুধ খেতে হয়। রাতের খাবার না খেলে ওষুধগুলোও খেতে পারবে না, তখন দেখা যাবে অসুস্থ হয়ে পড়েছে। মায়ের শারীরিক অবস্থার কথা চিন্তা করে অনুরূপা নিজের সিদ্ধান্তে অনড় থাকতে পারল না। মায়ের কাছে গিয়ে জানালো সে মেয়ে দেখতে যেতে রাজি। কলি বেগম জয়ের হাসি হেসে ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমার সোনা ছেলে, আয় খেতে আয়। তিনি জানেন দুনিয়া ধ্বংস হয়ে গেলেও তার স্বামী ছেলে ঘরে থাকলে তাকে ছাড়া কখনোই খেতে বসবে না। খেতে খেতে কলি বেগম নিজের স্বভাবসুলভ কথাবার্তা চালিয়ে গেলেন। এদিকে বাবা আর ছেলে অনুগত ভূতের মতো বসে শুনতে লাগলো। অ্যালার্মের শব্দে শোয়া থেকে উঠে বসলো রেভান। এখন সকাল 8টা। প্রথমে গোসল করে আস্তে ধীরে তৈরি হয়ে তারপর বের হবে। বিছানা ছাড়ার আগে মিলাদকে একটা টেক্সট দিল ও। মিলাদ ঘুম থেকে উঠল 9:45টায়। তাও রুজিনা বেগমের ডাকে। ওর মনেই ছিল না দেখা করার কথা। ঘুম থেকে উঠে ফোন হাতে নিতে মনে পড়ে গেল, তবুও কোনো তাড়াহুড়ো দেখা গেল না ওর মধ্যে। ধীরে সুস্থে নাস্তা করে রেডি হতে হতেই ফোন এলো। মিলাদ ফোন রিসিভ করতে রেভান বলল, কি ব্যাপার, না আসার পায়তারা করছো নাকি? আর 5 মিনিট লাগবে। ঠিক আছে, আসো। ফোন রেখে চুল আঁচড়াতে লাগলো মিলাদ। 5 মিনিট না, কমপক্ষে আরও 15 মিনিট তো লাগবেই। অবশেষে 1.25 ঘন্টা দাঁড় করিয়ে রাখার পর মিলাতে দেখা মিলল। রেভান মুখখানা বেজার করে বলল, তোমার 5 মিনিট যে 45 মিনিটে হয় সেটা তো জানতাম না। মিলাতে একটু শব্দ করে হাসলো, বলল, প্র্যাকটিস করুন, ভবিষ্যতে কাজে লাগবে। প্র্যাকটিস করা লাগবে না,
সারাদিন অপেক্ষা করারও অভিজ্ঞতা আছে তাই নাকি? মিলাদ ভুরু কুঁচকে বলল, হ্যাঁ, প্রথম প্রেম ছিল, আবেগে টয়টম্বুর ছিলাম, যখন যেটা বলতো সেটাই শুনতাম। তারপর 4 বছর পর একদিন বলল বাসা থেকে বিয়ে ঠিক করেছে। আমি দিশা না পেয়ে আমার বাসায় জানাই, বাবা মা রাজি হয়। ওকে বললাম ওর বাসায় জানাতে, কিন্তু ও জানাতে চায়নি, কারণ ও বিয়েতে রাজি। তারপর আর কি, ওর বিয়ের দিন সারা দিন আমি ওর বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, মনে ক্ষীণ আশা ছিল হয়তো দৌড়ে এসে বলবে আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না, কিন্তু বলেনি। সেই থেকে এখন পর্যন্ত সিঙ্গেল, অলমোস্ট 5 বছর হয়ে গেছে। রেভানের কথা শুনে মিলাতের মনটা ভারী হলো, মনে পড়ে গেল নিজের কথা। মানুষগুলো এমন হয় কেন? এত ভালোবাসা উপেক্ষা করার অসুরিক শক্তি ওরা কোথায় পায়? হাঁটতে হাঁটতেই রেভান জিজ্ঞেস করলো, নাস্তা করেছো? হ্যাঁ, আপনি? হ্যাঁ, করে বেরিয়েছি। কোথায় যাব এখন? নৌকায় উঠেছো কখনো? না। উঠতে চাও? মিলাত উৎসাহে মাথা নাড়ল। সাঁতার পারো? না। তাহলে তো ওঠানো যাবে না। মিলাত এবার মিনতির সুরে বলল, প্লিজ। রেভান একটু ভেবে বলল, আচ্ছা চলো সাঙ্গু নদীতে যাই, নৌকায় ঘুরবো। মিলাদ খুশি হয়ে গেল। সাঙ্গু নদীর পাড়ে এসে রেভান একটা নৌকা ভাড়া করলো। মিলাদ ওর পাশে দাঁড়িয়েই চারপাশটা দেখতে লাগলো। ভীষণ সুন্দর জায়গাটা, গাছগাছালির সমারোহ, পাখিদের কিচিরমিচির আর শান্ত নদীর জলধারা পরিবেশটাকে অনন্য করে তুলেছে। প্রথমে রেভান উঠল, পরে মিলাদের হাত ধরে ওঠালো। এতে নৌকা সামান্য দুলতেই মিলাদ ভয় পেয়ে রেভানের 2 হাত শক্ত করে ধরে ফেললো। রেভান অভয় দিয়ে বলল, ভয় পেও না, ঠিক হয়ে যাবে। তুমি মাঝে গিয়ে বসো। মিলাদ সাবধানী পায়ে নৌকার মাঝে গিয়ে বসলো। রেভান বসলো মুখোমুখি। একটা স্নিগ্ধ সুন্দর সকাল, শান্ত নদীর জল, পাড়ে বিভিন্ন জায়গায় ছোট বড় পাহাড় আর ঘন সবুজ বনাঞ্চল। নদীটি পাহাড়ি অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ায় এই পাড়ে অনেক পাথরের জায়গা দেখা যায়। কিছু স্থানে বড় বড় পাথর নদীর পাড়ে এবং পানির ভেতরে ছড়িয়ে ছিটিয়ে থাকে। পাড়ের কিছু অংশে আদিবাসী ও স্থানীয় লোকেদের ছোট্ট ছোট্ট গ্রাম রয়েছে। তারা নদী থেকে মাছ ধরে, কৃষি কাজ করে এবং পানির নৌকায় চলাচল করে। কিছু জায়গায় নদীর পাড়ে সমতল ভূমি দেখা যায়, যেখানে স্থানীয় মানুষ কৃষিকাজ করে। পাড়ে নানা ধরনের স্থানীয় গাছ ও বুনো ফুল ফুটে থাকে। এত সুন্দর সকাল বোধহয় আর কখনোই আসেনি মিলাতের জীবনে। ইস, পৃথিবীটা কত সুন্দর! মিলাত মনে মনে স্থির করলো, এভাবেই মাঝে মধ্যে বেরিয়ে পড়বে প্রকৃতির গহীনে। অনেকটা দূর যাবার পর রেভান বলল, চা খাবা? মিলাত মুগ্ধ হয়ে প্রকৃতি দেখছিল। রেভানের কথা শুনে অবাক হয়ে বলল, এখানে কিভাবে? মাঝি মামার কাছে চায়ের সরঞ্জাম আছে, তুমি চাইলে আমি বানাতে পারি। মিলাত খুশি হয়ে বলল, অবশ্যই। রেভান 3 কাপ রং চা বানালো। 1 কাপ মাঝিকে দিল, 1 কাপ মিলাতকে দিয়ে নিজের কাপটা নিয়ে বলল, আজকের দিনটা এতটা সুন্দর যাবে ভাবিনি। মিলাদ চায়ের চুমুক দিয়ে আনন্দিত স্বরে বলল, আমিও। সাঙ্গু নদীতে নৌকা ভ্রমণ শেষে ওরা আশেপাশে আরও কিছুক্ষণ ঘুরে বাড়ির পথ ধরল। এখন দুপুর, আজান দিয়ে দিয়েছে। রেভান মিলাদকে ওর ফুপুর বাড়ির সামনে এগিয়ে দিয়ে বলল, ধন্যবাদ এত সুন্দর দিনটার জন্য। এই ধন্যবাদ আপনার প্রাপ্য। রেভান অল্প হাসল। মিলাদ পুনরায় বলল, আপনি কিছু বলতে চেয়েছিলাম, তবে আর সময় নেই। একটা গুরুত্বপূর্ণ কাজ আছে বাড়িতে, নামাজ পড়ে বাড়ি যেতে হবে। মিলা তার জোর করলো না। রেভান স্বভাবসুলভ হেসে বিদায় নিল। বিকালে অনুরূপ আর ওর বাবা মা এলো মেয়ে দেখতে। সালেহা বেগম নাইমাকে সাজিয়ে এনে পাত্রপক্ষের সামনে বসালো। অনুরূপ নাইমার দিকে একবারও তাকালো না, কোনো রকম সময়টা যাবার অপেক্ষা করতে লাগলো। এদিকে নাইমা এক পলক চোখ উঠিয়ে দেখে আর ফেরাতে পারল না। এত সুন্দর কোনো পুরুষ মানুষ হয়? নাইমার এক দেখায় পছন্দ হয়ে গেল অনুরূপকে। এই ছেলের সাথে বিয়ে হলে সে কখনোই না করবে না। এদিকে কোণে দেখা শেষে নাইমাদের বাড়ি থেকে বেরিয়ে হাঁপ ছেড়ে বাঁচল অনুরূপ। এত দমবন্ধকর লাগছিল বলার বাহিরে। কলি বেগমের মুখ দেখে বোঝা যাচ্ছে নাইমাকে পুত্রবধূ হিসেবে পছন্দ হয়েছে তার। কেবল ছেলের ইশারায় তিনি আংটি পরাননি, না হয় আজই আংটি পরিয়ে ফেলতেন। সেখান থেকে বেরিয়েই কলি বেগম ছেলেকে ধরলেন। কেন সে আংটি পরাতে না করলো? এখন জরুরি একটা কাজ আছে, রাতে জানাবে। এটা কোনো রকম বুঝিয়ে বাবা মাকে বাড়ি পাঠিয়ে দিল অনুরূপ। সন্ধ্যায় রুজিনা বেগম পাটিসাপটা পিঠা বানালেন। নিরু আর মিলাতে দুজনেরই ভীষণ প্রিয় পিঠা। রান্নাঘরে রুজিনা বেগম গরম গরম পিঠা ভাজছেন, আর দুপাশে 2 মেয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর গল্প করছে, সাথে তাকেও খাওয়াচ্ছে। গল্প করার এক ফাঁকে রুজিনা বেগমের কিছু মনে পড়ে যাওয়ায় তিনি বললেন, জানিস আজ সকালে যখন নামাজ পড়ে দরজা খুললাম, আমি তখন দরজার সামনে চুড়ি আর শুকিয়ে যাওয়া গোলাপ রাখা ছিল। সম্ভবত কাল সন্ধ্যায় তোরা ঘরে আসার পর কেউ রেখেছে। রাতে তো আর দরজা খুলিনি, তাই সকালে দেখতে পেয়েছি। সব শুনে মিলাত হাসতে হাসতে বলল,
তোমার মেয়ের প্রেমিক রেখে গেছে হয়তো। নীরু গাল ফুলিয়ে বলল, একদম মিথ্যা কথা, আমার কোনো প্রেমিক নেই আপু। রুজিনা বেগম মিলাতের কথায় সাই দিয়ে বলল, হ্যাঁ আসলে এই রে মিলাত, তুই ঠিক বলেছিস, ওর প্রেমিক ছাড়া কে রাখবে এগুলো? নীরু প্রতিবাদ করে বলল, কেন, আপুর প্রেমিকও তো রাখতে পারে। মিলাত নীরুর মাথায় গাঁটটা মেরে বলল, আমার প্রেমিক আসবে কোথায় থেকে, সবে ডিভোর্স হয়েছে আমার, আর তোদের এখানে আমাকে চেনেই বা কে? যুক্তি সব দিক থেকে উপযুক্ত থাকায় সব দোষ গিয়ে পড়ল বেচারি নীরুর কাছে। রুজিনা বেগম পিঠা বানানো বাদ দিয়ে মেয়েকে চেপে ধরলেন। মেয়ে কার সাথে লটর পটর করছে সেটা তিনি জেনেই ছাড়বেন। নীরু কাঁদো কাঁদো স্বরে বলল, মা আমার কোনো প্রেমিক নেই সত্যি। তাহলে কি এগুলো আমার প্রেমিক রেখে গেছে? মিলাদ আর একটা পাটিসাপটা হাতে নিয়ে বলল, তবে ফুপু তোমার কিন্তু এতটাও বয়স হয়নি, তোমার প্রেমে যদি কেউ পড়ে আমি অবাক হব না, তুমি এখনো কত সুন্দর। রুজিনা বেগম কপট রেগে বললেন, তবে রে তখন থেকে আমাদের ওপর দোষ চাপাচ্ছিস তুই, তোকে ছাড়ি কি করে? নীরুও এবার উৎসাহ দিল মাকে। মিলাদ বুঝলো এবার তার পালা। এমন খুনসুটিতেই কেটে গেল তাদের তিনজনের সন্ধ্যাটা। বাসায় ফিরে জেরার মুখে পড়ল অনুরূপ, কেন তার মেয়ে পছন্দ হয়নি। যতক্ষণ না পর্যন্ত কলি বেগম এটা জানতে পারছেন ততক্ষণ পর্যন্ত তার শান্তি নেই। অনুরূপ বাবা মা দুজনকে সামনে বসিয়ে শান্ত গলায় বলল, বাবা মা তোমরা সবসময় আমার ভালো চেয়েছো নিঃসন্দেহে, কিন্তু আমি এখনই নতুন একটা সম্পর্কের জন্য প্রস্তুত না, আমার সময় প্রয়োজন, একটু বোঝার চেষ্টা করো। কলি বেগম নাছোড়বান্দা গলায় বললেন, সময় নাও সমস্যা নেই, তবে বিয়ের কথা হয়ে থাক, আংটি পরানো থাক, তোমরা দুজন দুজনকে চেনো জানো, তারপর বিয়ে হোক, সমস্যা নেই তো এতে। মা একটু বোঝার চেষ্টা করো, একটু সময় তো চেয়েছি। এবার কলি বেগম কঠোর স্বরে বললেন, তোমার কি পছন্দ আছে অনুরূপ? অনুরূপ মায়ের গলায় রাগের আভাস পেল, সে মাথা নিচু করে না বলল। কলি বেগম ছেলের দিকে একবার চেয়ে উঠে চলে গেলেন। স্ত্রীর পেছনে গেলেন আমিনুল সাহেবও। ড্রয়িং রুমে অনুরূপ একাই বসে রইল। প্রচণ্ড অসহায় অনুভূত হলো ওর। আজ সকাল সকালই উঠে পড়েছে মিলাদ। রাতে ঘুম হয়নি ভালো, একটা বাজে স্বপ্ন দেখেছে শেষ রাতে। তার রেস এখনও আছে, মনটা কেমন ভার লাগছে। সমুদ্রে যেতে পারলে ভালো লাগতো, তাই নীরুকে ডেকে ওঠালো। চোখ ডলতে ডলতে নীরু বলল, কয়টা বাজে? 8টা। লাফিয়ে উঠল নীরু, মাথায় হাত দিয়ে বলল, ও মাই গড, আমার পরীক্ষা 11টায়, যেতেই লাগবে 2 ঘন্টা। তাহলে ওর তাড়াতাড়ি রেডি হ। ফুপু তো কতবার ডেকে গেল, তুই তো উঠিসনি। নিজের ওপর বিরক্ত হয়ে বিছানা ছেড়ে ফ্রেশ হতে চলে গেল নীরু। মিলাদ কিছু একটা ভেবে নিজেও রেডি হতে শুরু করলো। নাস্তার টেবিলে বসে রুজিনা বেগম জিজ্ঞেস করলেন, কী রে মিলাদ, কোথায় যাচ্ছিস? ভালো লাগছে না, সমুদ্র দেখতে যাব। পতেগ্গায় যা। হ্যাঁ ওখানেই যাব। নীরু মুখটা বেজার করে বলল। আজ পরীক্ষা বলে মিলাদ শান্ত স্বরে বলল, তোর এক্সাম শেষ হোক, আমরা সবাই কক্সবাজার যাব। নীরু খুশিতে নেচে উঠল। রুজিনা বেগমেরও ভালো লাগলো, অনেক দিন হয় সমুদ্র দেখা না। ছেলেটা নেই, মেয়েও থাকে না বেশি, তিনি একাই গিয়েই বা কী করবেন। নীরুর সাথে বের হলো মিলাতও। নীরু চলে গেল ভার্সিটিতে, আর মিলাদ গেল সমুদ্রের উদ্দেশ্যে। অনুরূপ খালি পায়ে হাঁটছিল সমুদ্র সৈকতে। এই পতেগ্গা সৈকতে চট্টগ্রাম থাকতে অনেকবার আসা হয়েছে, সেগুলো সবই এখন অতীত। গতকাল রাতে একটুও ঘুম হয়নি ওর, মনটা বিক্ষিপ্ত হয়ে আছে। হাঁটতে হাঁটতে হঠাৎ কিছুটা সামনেই দেখতে পেল মিলাদকে। সমুদ্রের ধারে দাঁড়িয়ে 2 হাত মেলে চোখ বন্ধ করে বাতাসের নির্মলতা গভীরভাবে টেনে নিচ্ছে সে। তার মুখে ছিল এক প্রশান্তির ছাপ, যেন চারপাশের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের ভেতরের কোনো এক জগতে হারিয়ে গেছে। সমুদ্রের ঢেউয়ের শব্দ আর নরম বাতাস তাকে যেন গভীর কোনো অনুভূতিতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। সমুদ্রের বুক ছুঁয়ে আসা এক টুকরো ভালো লাগার বাতাস অনুরূপের মনেও যেন এক ধরনের প্রশান্তি এনে দিল। সে মিলাতের সামনে দাঁড়িয়ে মুগ্ধ চোখে চেয়ে রইল। সমুদ্রের বিশালতা, তার নীল গভীরতা, সব কিছু যেন ফিকে হয়ে গেল মিলাতের উপস্থিতির কাছে। এখন সমুদ্রের চেয়েও বেশি শান্ত, স্নিগ্ধ আর অপার গভীর লাগছে এই মেয়েটিকে। মিলাতের চোখ বন্ধ করে রাখায় মুখের প্রতিটি রেখায় যেন এক অদ্ভুত মাধুর্য। অনুরূপ চুপচাপ দাঁড়িয়ে অনুভব করলো কখনো কখনো মানুষই প্রকৃতির চেয়ে বেশি সুন্দর হয়ে ওঠে। চোখ বন্ধ থাকায় অবস্থায় হঠাৎ মিলাতের মনে হলো খুব গভীর দৃষ্টিতে কেউ ওর দিকে চেয়ে আছে। নিজের ভাবনা সত্যি কিনা সেটা বোঝার জন্যই মিলাদ চোখ খুলল। চোখের সামনে অনাকাঙ্ক্ষিত কাউকে দেখতে পেয়ে চমকে গেল ভীষণ। চোখ বড় বড় করে চমকিত গলায় শোধালো, ডাক্তার আপনি? অনুরূপ চমৎকার ভঙ্গিতে হাসল, বলল, অবাক হয়েছেন? হওয়ার কথা নয় বুঝি?
হঠাৎ ঢাকা থেকে কি উড়ে চলে এলেন নাকি? না, আমি দুদিন ধরেই এখানে। ও আচ্ছা, কোনো কাজে? না, চট্টগ্রাম আমার কাজের জায়গা না, চট্টগ্রাম আমার শান্তির জায়গা, আমার প্রাণের শহর। মিলাদ বুঝতে পেরে ফের প্রশ্ন করলো, কতদিন আছেন? আজ রাতের ট্রেনে চলে যাব। ইস, আজ দেখা হলো, আজই চলে যাচ্ছেন? থাকলে খুশি হতেন। না, আসলে সেই অর্থে বলিনি, আমাদের দেখা হওয়ার সময়টা সংক্ষিপ্ত, তাই বলেছি। সমস্যা নেই, আপনি তো ঢাকায় ফিরবেনই, সময় করে দেখা করে নেবেন। মিলাদ হেসে বলল, আমার সময় তো করা যাবে, কিন্তু আপনি তো প্রচণ্ড ব্যস্ত মানুষ। তা ঠিক, মানব সেবায় উৎসর্গ জীবন, বলে অনুরূপ হাসলো স্বভাব সুলভ। সৈকতের পাড়ে খালি পায়ে পাশাপাশি হাঁটতে হাঁটতে বেশ অনেক কথাই হলো দুইজনের। হঠাৎ অনুরূপ বলল, মিলাদ, জীবনে থেমে থাকবেন না। যত খারাপ মুহূর্তই আসুক না কেন, কখনোই থেমে যাবেন না। থেমে গেলে হেরে যাবেন। আর সবসময় সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া করবেন আপনাকে এত সুন্দর জীবন দান করার জন্য। আমাদের প্রত্যেকের জীবন সৃষ্টিকর্তার আমানত। আমাদের উচিত না আমানতের খেয়ানত করা। আর কেউ যদি আপনার সাথে অন্যায় করে তাহলে কষ্ট পাবেন না। সৃষ্টিকর্তা আপনার প্রতি করা এই অন্যায়ের হিসাব নিবেই, হয়তো ইহকালে নয়তো পরকালে। অন্যায় করে কেউ ছাড় পায় না, তাই কারো প্রতি অন্যায় করবেন না কখনো। সৎ থাকবেন, কথা রাখবেন, আর নিজেকে ভালোবাসবেন। অনুরূপের কথাগুলো মিলাতের হৃদয়ে গভীর প্রভাব ফেলল। তার কথাগুলো যেন একটা নতুন আলো হয়ে মিলাতের মনে জ্বলতে শুরু করলো। অতীতের দুঃখগুলো তাকে আর পেছনে টেনে রাখতে পারবে না, এমন প্রতিজ্ঞা করলো মিলাদ। সে মনে মনে দৃঢ় সংকল্প করলো যে জীবনের এই কালো অধ্যায়কে পেছনে ফেলে সামনে এগিয়ে যাবে, নতুন করে সব কিছু শুরু করবে। একটি নতুন স্বপ্নের বীজ বপন করবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নের পথে দৃঢ় পদক্ষেপে হাঁটবে। চট্টগ্রাম এসে খুশিতে আত্মহারা চৈতি। ওরা উঠেছে সাইফুলের মামাতো ভাইয়ের বাসায়। চট্টগ্রামের 2 নম্বর গেটেই সাইফুলের মামাতো ভাইয়ের বাসা, আর 2 নম্বর গেটে রেভানের অফিস। ওর একটা ভিজিটিং কার্ড চৈতির কাছে আছে। আর তর সইছে না কখন দেখা হবে প্রাণের মানুষটার সাথে। জার্নি করে এসেই সাইফুল ঘুমাচ্ছে কুম্ভকর্ণের মতো। চৈতি একটু রেস্ট নিয়ে উঠে পড়ল। দুপুরের খাবার খেয়ে বান্ধবীর বাসায় যাবে বলে বেরিয়ে পড়ল একাই। এখন রেভানের অফিসে যাওয়ার পালা। রেভান অফিসেই বেশ মনোযোগ সহকারে কাজ করছিল। হঠাৎ তার সিকিউরিটি জানালো একজন মহিলা এসেছে তার সাথে দেখা করতে, খুবই পীড়াপিড়ি করছে। রেভান পাঠিয়ে দিতে বলল। অনুমতি পেয়ে চৌতি রেভানের কেবিনে প্রবেশ করতেই রেভান ওর দিকে চাইল আর চমকে গেল। কিছুটা অপ্রস্তুত গলায় বলল, ভাবে আপনি? চৈতি মধুমাখা গলায় বলল, জি ভাইয়া। আপনি তো আমাকে ভুলেই গেছেন। রেভান অস্বস্তি অনুভব করলো, তবুও নিজেকে সামলে নিয়ে বলল, ভাবি বসুন না। সাইফুল আসেনি? এসেছে। আমরা ওর মামাতো ভাইয়ের বাসায় উঠেছি। আপনার অফিস থেকে 10 মিনিটের দূরত্ব। বেচারা ঘুমাচ্ছে, আমি একটু ঘুরতে বেরিয়েছি, ভাবলাম একটু দেখা করে যাই। বিরক্ত হলেন? রেভান সত্যিটা বলল না, কৃত্রিম হাসি মুখে বলল, না না, একটুও না। চা না কফি? কফি। রেভান ফোন করে 1 কাপ কফি দিতে বলল। চৈতি চারপাশে চোখ বুলিয়ে রেভানের অফিসটা একবার দেখে নিয়ে বলল, আপনার অফিসটা সুন্দর। ধন্যবাদ ভাবি। এরপর চৈতি আরেকটু ভাব জমানোর চেষ্টা করলেও লাভ হলো না। রেভান মাপা মাপা উত্তর দিল সব সময়। তাই বেশি সুবিধা করতে না পেরে আজকের মতো চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। এগিয়ে এসে রেভানকে ধন্যবাদ জানাবে তখনই ওর স্ক্রিন জ্বলে উঠল। আর জ্বলে থাকা স্ক্রিনে নিজের চিরশত্রুর হাস্যোজ্জ্বল মুখখানা দেখতে পেয়ে ধপ করে মাথায় আগুন ধরে গেল। রাগে হাত কাঁপছে ওর। রেভান কিছু বুঝতে না পেরে বিচলিত কণ্ঠে বলল, আর ইউ ওকে? চৈতি নিজেকে কিছুটা সামলে নিয়ে আবার সোফায় বসে পড়ল। 5 মিনিট পর মুখ খুলল, আপনি মিলাদকে চেনেন? রেভান আগ্রহী হলো, বলল, হ্যাঁ চিনি। চৈতি মুখটাকে বিকৃতি করে বলল, আমি জানি না কিভাবে আপনি ওকে চেনেন, তবে ওর সম্পর্কে আপনি জানলে অবাক হয়ে যাবেন। রেভান আরও কৌতূহলী হয়ে উঠল, বলল, ওর সম্পর্কে কি জানেন আপনি? ও একটা প্রতারক। পরকীয়া করতে গিয়ে ধরা খাওয়ার পর স্বামী তালাক দেয়, তাই আত্মহত্যার চেষ্টা করে। আর আসার সময় স্বামীর বাড়ি থেকে অনেক টাকা চুরি করে পালিয়ে এখানে এসে বসে আছে। ওর স্বামী নিতান্ত ভালো মানুষ, তাই এখনও পুলিশ কেস করেনি। আমার বান্ধবী তো, তাই জানি আমি। আপনার সাথে কি সম্পর্ক জানি না, আমি তবে আপনাকে সতর্ক করার প্রয়োজন মনে করলাম দেখে বললাম। চৈতির কথা শুনে রেভান দ্বিধায় পড়ে গেল। ওর কথাগুলো বিশ্বাস হচ্ছে না, তবুও কিন্তু থেকেই যাচ্ছে।
ফুপুর বাড়ির সামনে এসে যখন অনুরূপ মিলাদকে বিদায় দিচ্ছিল তখন রুজিনা বেগম ছাদের ওপর থেকে দুজনকে লক্ষ্য করে হাঁক ছাড়লেন, বললেন, মিলাদ ওকে ঘরে নিয়ে আয়। ফুপুর কথা শুনে দুজনে লজ্জা পেল, তবুও মিলাদ ওকে ঘরে নিয়ে এলো। ঘরে বসে গল্প করতে করতে রুজিনা বেগম জানলেন তার ভাইজিকে কিভাবে বাঁচিয়েছে এই ছেলেটা। চৈতি ওয়াশরুমে ঢুকে দরজাটা বন্ধ করলো, দ্রুত বেসিনের কাছে গিয়ে কল ছেড়ে দিল। ঠান্ডা পানি হাতে নিয়ে মুখে ছিটাতে লাগলো, যেন মাথার ভেতরের সমস্ত অস্থিরতা মুছে ফেলা যায়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগলো। ভেজা চুল থেকে পানি টপ টপ করে পড়ছিল, আর উত্তেজিত চোখ দুটো যেন নিজেকে ছাপিয়ে কোনো অজানা দহন প্রকাশ করছিল। রেভানের ফোনে মিলাতের ছবিটা তার মনের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। বারবার ছবিটার কথা মনে পড়ছিল, মনে হচ্ছিল ছবির প্রতিটা ফ্রেম যেন তাকে উপহাস করছে। নিজের ঠোঁট কামড়ে সে গভীর নিঃশ্বাস নিতে চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। উত্তপ্ত রাগ আর হতাশার মিশ্রণে তার মনে হিংস্র একটা অনুভূতি দানা বাঁধছিল। সে আয়নার দিকে তাকিয়ে নিজেকেই বলল, আমি এত সহজে আমার ভালোবাসার মানুষ তোকে দেব না মিলাত। ওকে পেতে যদি তোকে শেষ করতে হয় তবে তাই করব আমি। চৈতির ভেতরে যেন অগ্নিয়গিরির বিস্ফোরণ হতে শুরু করেছে। সে শক্ত হয়ে দাঁড়ালো, চোখে ভয়ঙ্কর এক দৃঢ়তা। কিছুক্ষণ সেখানে দাঁড়ালো চৈতি, নিজেকে সামলে নিতে আর একবার মুখে পানি দিল। ধীরে ধীরে ভেতরের অস্থিরতা কিছুটা হলেও কমতে লাগলো। কয়েক মিনিট সেখানে দাঁড়িয়ে থেকে অবশেষে ওয়াশরুম থেকে বের হয়ে এলো। রেস্টুরেন্টে ঢুকে কিছু না খেয়ে বেরিয়ে যাওয়াটা চৈতির কাছে অস্বস্তিকর মনে হচ্ছিল। তাই সে একটা কোল্ড কফি অর্ডার দিয়ে কোনার একটা ফাঁকা টেবিলে গিয়ে বসে পড়ল। টেবিলের ওপর চোখ নামিয়ে রাখতে এক টুকরো কাগজের মতো মনে হচ্ছিল তার সমস্ত চিন্তা। রেভানের ফোনে মিলাতের ছবি অব্যাহত উপস্থিত তার মনের ওপর চাপ তৈরি করেছে, কিন্তু আশপাশের হালকা আলো এবং কফির ঠান্ডা গন্ধে কিছুটা প্রশান্তি অনুভব করলো। কফির কাপটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো চৈতি। সময় কাটছিল, তবে মনোযোগ ছিল তার সেদিকে। সে যেন কোনো এক দুর্বোধ্য দ্বন্দ্বের মধ্যে আটকে গিয়েছিল। কফির প্রথম চুমুকটা নিতেই খানিকটা স্বস্তি পেল, কিন্তু ভেতরে জমে রইল ক্রোধের স্ফুলিঙ্গ। চৈতির কথাগুলো শোনার পর থেকে রেভানের মাথায় নানা ভাবনা ভিড় করেছে। কিছুই ঠিকমতো মনে ধরছে না, আর তার কাজেও মন বসছে না। ক্রমে অস্থির হয়ে উঠছে সে। মিলাতের সাথে কথা বলাটা জরুরি। রেভান মিলাতকে মেসেজ করলো কাল তার সাথে দেখা করার জন্য, কিন্তু ওপাশ থেকে উত্তর এলো না। তাই সে ভাবলো কাল মিলাতের ফুপুর বাসার সামনে যাবে, মাকে কোনো রকম বুঝিয়ে। অনুরূপ আজ রাতের ট্রেনেই ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। কাল থেকে আবার হাসপাতালে যেতে হবে। অবশ্য দুটো দিন অনুরূপের জন্য সত্যিই খুব ভালো কেটেছে, বিশেষ করে আজকের দিনটি। তবে আজকের দিনটা আসলে স্পেশাল কেন, এই প্রশ্নটা নিজেকে করতে করতে সে কোনো সঠিক উত্তর পেল না। কখনো কখনো এমন অনুভূতিগুলো আসে যখন আমাদের মনের মধ্যে কিছু অজানা পরিবর্তন ঘটে, কিন্তু তা সঠিকভাবে বিশ্লেষণ করতে না পারলে সেই বিশেষ অনুভূতিটা আরও বেশি গোপন এবং রহস্যময় হয়ে ওঠে। বাসায় ফিরেই চৈতি দেখল সাইফুলও বাসায় নেই। সেও তার বন্ধুর সাথে দেখা করতে গেছে। ততটা গুরুত্ব দিল না চৈতি। যা ইচ্ছে করুক, এমনিতেও কিছুদিন পর ছেড়েই দেবে ওকে, তাই বেশি মায়া দেখানো যাবে না। ওদের জন্য নির্ধারিত কক্ষে এসে চৈতি অনেক দিন পর নিজের বাবাকে ফোন করলো। হারুন সাহেব সবে অফিস থেকে ফিরেছেন বাসায়। আকস্মাৎ চৈতির কল পেয়ে চমকিত হলেন। ধরবেন কি ধরবেন না ভাবতে ভাবতে ধরেই ফেললেন। ওপাশ থেকে চৈতি প্রথমে কথা বলল, কি অবস্থা বাবা? উফ, সরি, তোমরা তো আমাকে ত্যায্য করেছো, এই ক্ষেত্রে কি বাবা ডাকা যাবে? এনিওয়ে, কেমন আছো? তোমার বউ কেমন আছে? চৈতির কথার ধরন শুনে হারুন সাহেব রেগে গেলেন। রসপূর্ণ গলায় বললেন, বেয়াদব মেয়ে কোথাকার, এসব কিভাবে কথা বলছো? ভুল কিছু বললাম না কি? অবশ্য আমি যা করি বলি তাতে বেয়াদব হয়, কি করার, জন্মই দিয়েছো বেয়াদব। বেয়াদবি তো করবই। কি বলার জন্য ফোন করেছো সেটা বলো। তোমার ছোট মেয়ে আবার বাড় বেড়েছে, আমার পাখি কেড়ে নিতে চায়। এত সহজ? ওকে বলো ওর পাখি আমি মুক্ত করে দেব, আমার পাখির দিকে যেন না তাকায়, তা না হলে কপালে দুঃখ আছে মনে রেখো। চৈতির এমন সব কথা শুনে হারুন সাহেব রাগে বাকরুদ্ধ হয়ে গেলেন। তার পাশে বসা মিনারা বেগম স্বামী থেকে ফোনটা কেড়ে নিয়ে গমগমে গলায় বললেন, বেশি বার তুই বেড়েছিস, অচিরেই তুই ধ্বংস হবি দেখিস। মায়ের কথা শুনে অট্টহাসি দিল চৈতি। হাসতে হাসতেই বলল, ধ্বংস হলে আমি একা হব না, তোমাদের আদরের কন্যাকে নিয়ে ধ্বংস হব। এসব ভয় আমাকে দেখিও না। বলেই চৈতি ফোন রেখে দিল। ফোন কাটার পর থেকেই হারুন সাহেবের শরীরটা বেশি ভালো লাগছে না। ব্লাড প্রেশার
বেড়ে গেছে। মিনারা বেগম রাতের খাবার দ্রুত রেডি করে স্বামীকে খেতে দিলেন, পরে ওষুধ খাইয়ে বিশ্রাম নিতে বললেন। কিন্তু রাত 12টার পর হঠাৎ হারুন সাহেবের শরীর খারাপ হতে শুরু করলো। মিনারা বেগম দিশা না পেয়ে দ্রুত অ্যাম্বুলেন্সে কল করলেন। একটু পরে হারুন সাহেবকে হাসপাতালে নেওয়া হলো। রাতেই মায়ের মুখ থেকে বাবার কথা শুনে মিলাত অস্থির হয়ে পড়ল। এখনই রওনা হওয়ার জন্য পাগলামি করলেও রুজিনা বেগম দিলেন না। সিদ্ধান্ত নিলেন কাল সকালে তিনি আর মিলাত যাবেন। নীরুর পরীক্ষা শেষে একদিন পর ও যাবে। অনুরূপ ভোরের প্রথম আলোতে ঢাকায় এসে পৌঁছায়। বাসায় ফিরে গোছানোর সময় পায়নি, সরাসরি হাসপাতালে ছুটে যায়। কারণ আগের রাতে মিলাতের ফোন পেয়েছিল সে। ফোনের ওপারে মিলাতের কাপা কণ্ঠে কান্না অনুরূপকে গভীর চিন্তায় ফেলে দেয়। অনেক চেষ্টা করে মিলাতকে শান্ত করার পর জানতে পারে ওর বাবার হঠাৎ শারীরিক অবস্থা অবনতি হয়েছে, তাই দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। অনুরূপকে আশ্বস্ত করে বলল সকালে গিয়ে ওর বাবার অবস্থা জানাবে। আজ অনেক সকালে অফিসের জন্য বেরিয়ে গেল রেভান। তবে সে আগে অফিসে গেল না, মিলাতের ফুপুর বাড়ির সামনে এসে মিলাতকে ফোন করতে দেখলো ওর ফোন বন্ধ। কয়েকবার ফোন করার পরও যখন বন্ধ বলছে তখন রেভান ভাবলো বাসায় নক করবে নাকি ফিরে যাবে। দোলাচালে ভুগতে ভুগতে রেভান দরজায় টোকা দিয়েই ফেলল। খানিকক্ষণ পর দরজা খুলতেই দেখা পেল এক মিষ্টি চেহারার মেয়ে। চোখে মুখে তখনও ঘুমের ছাপ, বোধহয় কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে। ওর এলোমেলো চুল আর একটু আনমনা ভঙ্গিমা মুহূর্তেই চোখে পড়ল। মেয়েটির চেহারায় এক ধরনের কমলতা আর মাধুর্য মিশেছিল। রেভান মেয়েটিকে চিনতে পারল। ওই দিন মিলাতের সাথে এই মেয়েটি ছিল। কিছুটা ইতস্তত কণ্ঠে ও বলল, মিলাত আছে বাসায়? কে আপনি? নীরু জবাব না দিয়ে তীক্ষ্ণ স্বরে প্রশ্নটি করল। আমি মিলাতের বন্ধু। নীরু রেভানকে একবার জহুরু চোখে চেয়ে বলল, আপু আর আমার আম্মু আজ সকালে ঢাকা গেছেন। আপুর আব্বু মানে মামা হঠাৎই অসুস্থ হয়ে গেছেন, কাল রাতে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। রেভান আফসোসের স্বরে বলল, ইস, এরপর কোনো খবর পাওয়া গেছে? না, ওরা এখনও পৌঁছায়নি, পৌঁছে জানাবে আমাকে। আপনাকে যদি মিলাত কল করে তাহলে দয়া করে বলবেন অন্তত আমাকেও যেন একটা কল দেয়। আচ্ছা, ধন্যবাদ, আসি। রেভান চলে গেল সেখান থেকে। তবে নীরু একই ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। মিলাতাপুর এখানে এমন কোনো বন্ধু আছে সেটা তো জানতো না। মিলাতা রুজিনা বেগম বেলা 12টায় পৌঁছালো ঢাকায়। হাসপাতালে পৌঁছাতে লাগলো আধ ঘন্টা। মিলাত এসে মার হাত ধরে অসহায় গলায় বলল, মা, বাবা কেমন আছে? মিনারা বেগম আশ্বস্ত স্বরে বললেন, এখন ঠিক আছে, আর একটু দেরি করলে একটা অঘটন ঘটে যেত। কিভাবে হলো মা? চৈতি ফোন করেছিল, ওর সাথে কথা বলার পর থেকে শরীর খারাপ হচ্ছিল একটু একটু করে। বাবা ফোন কেন রিসিভ করলো? ওর স্বভাবই তো মানুষকে কষ্ট দেওয়া। মিনারা বেগম মলিন কণ্ঠে বললেন, আমার পেটের কলঙ্ক, ওর জন্য তোর জীবনটা ছারখার হয়ে গেছে। ওকে যদি জন্মের পর নুন খাইয়ে মেরে ফেলতাম তাহলে আজ এত অশান্তি হতো না। বলতে বলতে মিনারা বেগম কেঁদে ফেললেন। মিলাত মাকে বুকে জড়িয়ে ধরে বলল, ছি মা, এসব কি বলছো? আমার জীবন ঠিকই আছে, তুমি নিজের ওপর দোষ নিও না, শান্ত হও আর বাবার খেয়াল রাখো। মিনারা বেগম তবুও কেঁদেই যাচ্ছেন। মিলাত মাকে কোনো রকম শান্ত করে বাবাকে দেখতে গেল। রুজিনা বেগম আগে এসেছেন ভাইয়ের কাছে। হারুন সাহেব মিলাতকে দেখে বলল, তোর বেড়ানো শেষ? এত তাড়াতাড়ি চলে এলি কেন? রুজিনা বেগম মুখে ঝামটা মেরে বললেন, ভাই, তোমার ছোট মেয়ে তো তোমার কথা শুনে পারলে কালকে রাতেই উড়ে চলে আসে, ভাগ্যিস ডানা ছিল না। মিলাত আর হারুন সাহেব দুজনেই হেসে ফেলল। হাসতে হাসতে হারুন সাহেব বললেন, আমার মেয়ে তো খবর শুনেই চলে এসেছে, আর তুই বোন হয়ে বছরে একবারও আসিস না। আমার তো ছেলে মেয়ে আছে দুটো, তোমার মেয়ের হোক, তখন দেখব কিভাবে আসে। আমার মেয়ের 10টা হলেও আসবে। মিলাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাই বোনের ঝগড়া দেখছিল। বাইরে থেকে মিনারা বেগম এসে হাঁক ছেড়ে বললেন, এবার চুপ করো সবাই। মিনারা বেগমের ডাকে ভাই বোন দুজনেই চুপ হলো। তিনি কপট রাগের গলায় বললেন, দুটি তো এখনো বাচ্চায় রয়ে গেছে, এই বয়সে এসেও ঝগড়াঝাটি লেগেই আছে। এই রুজিনা, তুই আয় আমার সাথে, মিলাতে থাকুক এখানে, আমরা আসার পরও যাবে। হারুন সাহেব বললেন, আমি থাকতে পারবো, মিলাতকেও নিয়ে যাও, মেয়েটা অত দূর থেকে এলো। আহা বাবা, তুমি রেস্ট নাও, আমি ঠিক আছি। মা, ফুপু, তোমরা বেরিয়ে পড়ো। মিলাত মা এবং ফুপুকে হাসপাতালের গেট পর্যন্ত এগিয়ে দিয়ে যখন আবার ফিরছিল তখন অনুরূপের সাথে দেখা হয়ে গেল। অনুরূপ ওকে দেখে স্বভাবসুলভ হেসে বলল, আপনার বাবা ঠিক আছেন? এত অস্থির হবেন না। অনেক ধন্যবাদ আপনাকে। বাসায় গিয়েছিলেন? না।
ঢাকায় পৌঁছে হাসপাতালে চলে এসেছি। ইস, আমার জন্য এত হয়রানি হতে হলো আপনার। আরে না, এটা আমার দায়িত্ব। আমি অবশ্য দুপুরের শিফট করতাম, তবে এখন সকালে শিফট করেছি। আর 1 ঘন্টা পরই চলে যাব বাসায়। ও আচ্ছা, আমিও এখনও বাসায় যাইনি। মা আর ফুপু গেছেন বাবার জন্য খাবার নিয়ে আসতে। তারা আসলে আমিও যাব। বাহ, বেশ ভালো। আরও কিছু বলার আগেই অনুরূপের ডাক এলো। অনুরূপ মিলাদকে বিদায় জানিয়ে চলে গেল। দুপুরের খাবার খাওয়া শেষে চৈতি আর সাইফুল রুমে এলো। এখন ওরা ঘুরতে বের হবে। তৈরি হতে হতে চৈতি হঠাৎ করেই বলে উঠল, সাইফুল, আমি তোমাকে ডিভোর্স দিব। এমন কথা শুনে সাইফুল মুহূর্তের জন্য বাকরুদ্ধ হলেও পরক্ষণেই হাসতে হাসতে বলল, এত সিরিয়াস ভঙ্গিতে মজা করো যেন সত্যি বলছো। চৈতি হাসলো আর মনে মনে বলল, ঠিক সময়ে বুঝবে কোনটা সিরিয়াস আর কোনটা মজা। নাইমার মন খারাপ হলো। ছেলেপক্ষ না করেছে। আচ্ছা, ও কি দেখতে এতই খারাপ? কেন না করলো কারণটাও বলেনি। যদি কখনো ছেলেটার মুখোমুখি হয় তাহলে ও জিজ্ঞেস করবে কেন না করেছিল তাকে। কি কমতি তার? এসব ভাবনার মাঝে নাইমার মা সালেহা বেগম এসে বললেন, তোর মেজো খালার মেয়ের বিয়ে, কাল ঢাকা যাব আমরা, তৈরি থাকিস। নাইমা হা না কিছুই বলল না, চুপচাপ অন্যদিকে চেয়ে রইল। মিনারা বেগম আর রুজিনা বেগম ঘন্টা খানেকের মধ্যেই ফিরে এলেন। তারা আসতেই মিলাদ বের হলো হাসপাতাল থেকে। একই সময়ে অনুরূপও বের হলো। ওকে দেখে অনুরূপ বলল, আরে বা, আবার দেখা। মিলাদ হাসলো। অনুরূপ ফের বলল, চলুন নামিয়ে দিই। যেতে পারবো আমি জানি, তবুও চলুন, আমার ভালো লাগবে। আচ্ছা চলুন তবে। মিলাদ আর না করলো না।